প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি, আয়াতুল্লাহ খামেনির জানাজার মধ্যেই ট্রাম্পের তীব্র কটাক্ষ। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানের মধ্যেই এক তীক্ষ্ণ মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছে। গতকাল শুক্রবার এক বক্তব্যে ট্রাম্পের দেওয়া এই বক্তব্যকে ইরানের প্রতি একটি বড় ধরনের কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যবর্তী চলমান উত্তেজনা ও দূতাবাসিক টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে এক সপ্তাহের ছুটি দেওয়ার বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি, তবে ইরানের নেতৃত্ব ও দেশটির পররাষ্ট্র নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানকে জানিয়ে দিতেই তিনি এই মুহূর্তটিকে বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাইয়ের উদযাপনের উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প বক্তব্য দিচ্ছিলেন। সেখানে তিনি ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টানেন এবং ইসলামী প্রজাতন্ত্রটির বিরুদ্ধে তার প্রশাসনের নেওয়া সামরিক পদক্ষেপের কথা পুনরাবৃত্ত করেন। আঞ্চলিক সীমানা, পারমাণবিক নীতি এবং সামরিক অবস্থান নিয়ে যখন দুই দেশের মধ্যে নিয়মিত বাদানুবাদ চলছে, ঠিক তখনই ট্রাম্প এই মন্তব্য করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে এক সপ্তাহের ছুটি দেওয়ার বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি, তবে ইরানের নেতৃত্ব ও দেশটির পররাষ্ট্র নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানকে জানিয়ে দিতেই তিনি এই মুহূর্তটিকে বেছে নিয়েছেন। সমাবেশে ট্রাম্প বলেন, আমরা ইরানের 12টা বাজিয়ে দিয়েছি, ওরা এখন একটি সমঝোতায় আসার জন্য ভীষণ মরিয়া হয়ে উঠেছে। আমরা ওদের জানাজার জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি। যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসেবে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। পাহাড়ের গায়ে খোদাই করা যুক্তরাষ্ট্রের 4 জন সাবেক প্রেসিডেন্টের ভাস্কর্যের জন্য স্থানটি সুপরিচিত। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুতেই নিহত হন খামেনি। তার মৃত্যুর পর ইরান জুড়ে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান শুরুর পরপরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। ওই হামলায় দীর্ঘদিন ধরে ইরানের দায়িত্বে থাকা এ সর্বোচ্চ নেতার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। তাদের মধ্যে তার কন্যা, জামাতা, 14 মাস বয়সী নাতনি এবং পুত্রবধূ ছিলেন। ইসলামী রীতি অনুযায়ী সাধারণত মৃত্যুর 24 ঘন্টার মধ্যে দাফন করার নিয়ম থাকলেও যুদ্ধ পরিস্থিতি এবং উচ্চ নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানি কর্তৃপক্ষ জানাজা পিছিয়ে দেয়। গত মাসে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির পর এ বিদায় অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়। রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে। রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রাথমিক চুক্তি হয়েছে। তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত। উভয় দেশের কর্মকর্তারাই সতর্ক করে বলেছেন যে পরিস্থিতি খারাপ হলে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইসলামী রীতি অনুযায়ী সাধারণত মৃত্যুর 24 ঘন্টার মধ্যে দাফন করার নিয়ম থাকলেও যুদ্ধ পরিস্থিতি এবং উচ্চ নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানি কর্তৃপক্ষ জানাজা পিছিয়ে দেয়। গত মাসে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির পর এ বিদায় অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়। আয়াতুল্লাহ খামেনির শোক ও দাফন অনুষ্ঠানে জনসমাগমের আহ্বান জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, জাতির এ প্রতিশোধের ডাক যেন পুরো বিশ্বের কান পর্যন্ত পৌঁছায়। একই সুরে ইরানের সেনাপ্রধান আমির হাতিমি বলেন, আমাদের শহীদ নেতা এবং জাতির সব শহীদের রক্তের মূল্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবশ্যই চড়া দামে দিতে হবে। এদিকে জনাকীর্ণ এইসব রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ইরান প্রশাসন। অতীতে এই ধরনের বিশাল জনসমাবেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা মাথায় রেখেই এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত শুনিয়ে কি কোনো বার্তা দিল ইরান? ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াত নির্বাচনের পেছনে কোনো বিশেষ কূটনৈতিক বার্তা ছিল কিনা তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার তেহরানে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারেজি। প্রতিবেদন অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত বিদেশি প্রতিনিধিদের প্রত্যেকের সামনে পবিত্র কোরআন থেকে পৃথক পৃথক আয়াত তেলাওয়াত করা হয়। সৌদি প্রতিনিধিদের জন্য নির্বাচন করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের প্রসঙ্গ এসেছে। আয়াতে বলা হয়েছে, দুই বাহিনীর মুখোমুখি হওয়ার ঘটনায় মানুষের জন্য শিক্ষা রয়েছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল অবিশ্বাসী। আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যে শক্তিশালী করেন এবং এতে চিন্তাশীলদের জন্য শিক্ষা রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান সম্ভবত একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছে। প্রতিবেদনের ব্যাখ্যা অনুযায়ী এর মাধ্যমে নিজেদের আল্লাহর পথে থাকা পক্ষ হিসাবে এবং প্রতিপক্ষকে বিপরীত অবস্থানে দেখানোর ইঙ্গিত দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে সৌদি প্রতিনিধিদের সামনে এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এর কূটনৈতিক তাৎপর্য নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। সবশেষ জানিয়ে দেব হরমুজ প্রণালী ও ইরানের বন্দর আব্বাস শহর ঘুরে বিবিসির প্রতিনিধি কি দেখলেন। গ্রীষ্মের কাঠফাটা রোদে জেলেরা জেটিতে তাদের শিকার করা মাছ নামাচ্ছেন।
এক জেলে গর্বের সঙ্গে তার জালে ধরা পড়া কয়েকটি ছোট হাঙর দেখাচ্ছিলেন। বললেন, হাঙরের স্যান্ডউইচ স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় একটি খাবার। আরেক জেলেকে দেখা গেল মোটরসাইকেলের দুই পাশে দুটি বড় মাছ ঝুলিয়ে নিয়ে যেতে। অনেক দিক থেকেই এটিকে একটি মাছ ধরার সাধারণ বন্দর বলে মনে হতে পারে, তবে এই জেটিগুলো আসলে হরমুজ প্রণালীর তীরে অবস্থিত ইরানের বন্দর আব্বাস শহরের অংশ। প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দুও হয়ে উঠেছে এটি। যুদ্ধ শুরুর পর এই প্রথম বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকেরা হরমুজ প্রণালীর ইরানি অংশে যাওয়ার সুযোগ পেলেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে এবং মার্কিন সেনা মোতায়েন থাকা উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করে। বিশ্বের শক্তিশালী দুটি দেশের বিরুদ্ধে অসময়ে যুদ্ধে ইরান নিজেদের ভৌগোলিক অবস্থানকে সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ারে পরিণত করে। যুদ্ধ শুরুর পরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করা বাণিজ্যিক জাহাজগুলোর উপর গুলি ছড়া শুরু করে। এতে কার্যত গুরুত্বপূর্ণ এ নৌপথটি অচল হয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশের নাবিকেরা হরমুজ প্রণালীতে আটকা পড়ে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়তে থাকে। জ্বালানি তেল, গ্যাস ও জ্বালানি ভিত্তিক পণ্যের খরচ বেড়ে যায়। একই সঙ্গে বিশ্বজুড়ে সমুদ্রপথে পরিবাহিত নানা পণ্যের দাম বাড়তে থাকে। তেহরানের পদক্ষেপের জবাবে ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের উপসাগরীয় বন্দরগুলো ব্যবহারকারী যে কোনো জাহাজ লক্ষ্য করে তারা এ পাল্টা ব্যবস্থা নেয়। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে কয়েক মাস ধরে পারস্য উপসাগরে মাছ ধরা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। অনেক জেলেই মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেন, আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে বের হন। এই জেলেরা ভালো করেই জানেন একটি যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে এবং মার্কিন সেনা মোতায়েন থাকা উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করে। বিশ্বের শক্তিশালী দুটি দেশের বিরুদ্ধে অসময়ে যুদ্ধে ইরান নিজেদের ভৌগোলিক অবস্থানকে সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ারে পরিণত করে। তবে এখন পরিস্থিতি অনেকটা বদলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরান কয়েক সপ্তাহ আগে হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়ায় উত্তেজনা কমেছে। জেলেরাও ধীরে ধীরে মাছ ধরায় ফিরছেন। মাছ ধরায় ফেরা এসব জেলের একজন আব্দুর রহমান বন্দর আব্বাস ও এর আশেপাশের মানুষের জীবনযাত্রায় যুদ্ধ কী প্রভাব ফেলেছে তা কাছ থেকে দেখাতে বিবিসি প্রতিনিধিকে হরমুজ প্রণালীর আশেপাশে ঘুরে দেখান। প্রণালী দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে দুটি কন্টেইনারবাহী জাহাজ। গত এপ্রিলে সংঘাতের চরম পর্যায়ে আইআরজিসি জাহাজ দুটি জব্দ করেছিল। সে সময় আইআরজিসির দাবি ছিল অনুমতি ছাড়া চলাচল ও নৌ নির্দেশনা ব্যবস্থায় কারসাজি করার মাধ্যমে জাহাজ দুটি সামুদ্রিক নিরাপত্তার হুমকির মুখে ফেলেছিল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেস্কা ও লাইবেরিয়ার পতাকাবাহী এপামেনন্দাস নামের জাহাজ দুটি এখনও ছেড়ে দেওয়া হয়নি। এছাড়া ইরান উপকূলের অদূরে দেখা গেল নোঙর আঁকানো আরও কয়েক ডজন জাহাজ। হরমুজ প্রণালী অতিক্রমের জন্য এগুলো ইরানি কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছে। বন্দর আব্বাস উপকূল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে হরমুজ দ্বীপের দিকে এগোতেই আমাদের গাইড আব্দুর রহমান সমুদ্রমুখী একটি পুরানো দুর্গ দেখালেন। দুর্গের জীর্ণ লাল দেয়ালগুলো মনে করিয়ে দেয় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শত শত বছর ধরে লড়াই চলছে। 16 শতকের শুরুতে তৈরি করা এই দুর্গটি হরমুজে পর্তুগিজ সাম্রাজ্যের আধিপত্য বজায় রাখার মূল কেন্দ্র ছিল। 1622 সালে পারস্যের শাহ আব্বাস প্রথম পর্তুগিজদের এখান থেকে বিতাড়িত করেন। শাহ আব্বাসের নাম অনুসারেই বন্দর আব্বাস শহরের নামকরণ হয়েছে। কৌশলগত দিক থেকে বন্দর আব্বাস এখনও সমানভাবে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশের কাছাকাছি ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত শহরটিতে ইরানের নৌবাহিনী ও আইআরজিসি নৌ শাখার প্রধান ঘাঁটি রয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এ নৌপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে শহরটি যেমন বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু, তেমনি শক্তিশালী শত্রুদের মোকাবিলায় ইরানের অসম যুদ্ধ কৌশলের প্রধান চাবিকাঠি। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এ সংঘাত আরও তীব্র করার হুমকি দিয়ে যাচ্ছেন। ইরান এ প্রণালী খুলে না দিলে তাদের কোনো দেশ থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখন পরিস্থিতি অনেকটা বদলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরান কয়েক সপ্তাহ আগে হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়ায় উত্তেজনা কমেছে। জেলেরাও ধীরে ধীরে মাছ ধরায় ফিরছেন। তবে ট্রাম্পের এই হুমকি এবং যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান এখনও এই প্রণালী পুরোপুরি খুলে দেয়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য চলমান আলোচনায় তেহরানের কাছে এটি এখনও একটি বড় কৌশলগত হাতিয়ার।